মহেশখালী গ্রামে বাস করত নীলা আর তার বাবা মহিন। ওদের ছিল মিষ্টি একটা গাভী, আর যার নাম ধবলি। আরো একজন ছিল যার নাম কাকাতুয়া, একে হয়েছিল তুয়া। তুয়া তুয়া, ইস কত বেলা হয়ে গেল, ধবলিও রাখতে শুরু করেছে। ওদিকে যে সকলে হাটে পৌঁছে যাবে, এখন যে কি করি? তুয়া তুয়া, আহারে তোর বড্ড খেতে পেয়েছে তাই না? একটু সবর কর তুয়া, আমি তোকে আর ধবলিকে একসাথে খেতে দিব। তখন সেখানে একটি বাটি হাতে নিয়ে আসে নবীন গোয়ালা। কিছু শস্য দানা নিয়ে তুয়াকে খেতে দেয়। বাবা, তোমার না শরীর খারাপ? এই অসুস্থ শরীর নিয়ে তুমি কেন বিছানা থেকে উঠেছো বলো তো? আমি তো আছি নাকি? মারে, কোন ছোটবেলায় তুই তোর মাকে হারিয়েছিস। একটু একটু করে সংসারের কাজ করতে করতেই তোর ছেলেবেলা কেটে গেল। তুই আর কত কাজ করবি বলতো? ওসব আমি সামলে নেব, তুমি বসো। আমি ধবলিকে খেতে দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি। রান্না করা, বাসন মাজা তোয়াকে আর ধবলিকে খেতে দিয়েছি। তুই এবার হাত মুখ ধুয়ে একটু কিছু খা, তারপর দুধ নিয়ে হাটে বেরিয়ে পড়িস। বেলা হয়ে গেলে ভালো দাম পাবি। তোমাকে নিয়ে আর পারি না বাবা, আমাকে ডাকবে না, আমি এক্ষুনি যাচ্ছি। নীলা দুটো বালতি নিয়ে ধবলির কাছে এলো। তারপর ধবলির থেকে 2 বালতি দুধ নিল। ধবলি, তুই খুব ভালো রে, তুই যদি না থাকতিস তবে আমরা বাবা মেয়ে না খেতে পেয়ে মরেই যেতাম। তুই এবার বিচুলিগুলো চেবাতে থাক, আমি হাট থেকে ফেরার সময় তোর জন্য টাটকা ঘাস নিয়ে আসবো। নীলা ধবলির সাথে কথা বলছিল, তখন সেখানে এলো নীলার চাচা রামু গোয়ালা। কিরে নীলা, কার সঙ্গে এত সুখ দুঃখের আলাপ করছিস? হ্যাঁ, কথা বলার জন্য আর কে আছে কাকা? এই তো এক ধবলি, ও তো আমার পরিবারের একজনই সদস্য। দেখো না কি সুন্দর কান নেড়ে আমার কথায় সাড়াও দিচ্ছে। যত সব আদিক্ষেতা। তা হাটে যাবি তো? চল চল, বেলা বয়ে গেল যে। চলো কাকা। রামু গোয়ালা দ্রুত পা চালিয়ে আগে হাটে চলে গেল। সব সময় আমার সাথে আসবার বায়না করে। আরে বাবা, এলাকার সবগুলোই তো গোয়ালা, একটু আগে না আসলে ভালো দাম পাবো কি করে? না নিয়েও তো আসতে পারি না। ভাই যে বলে কথা, অথচ ওরা হলো আমার চোখের বালি, গলার কাটা। ভাইটা মরলে তাকে তাড়িয়ে সবকিছু দখল করে নেব। কি খবর রামু? টাটকা খাঁটি দুধ নিয়ে যান মহাজন। এমন ভালো দুধ আর কোথাও পাবেন না। কেউ কোনোদিন এমন দুধ চোখেও দেখেনি। আমি তোমার দুধ নিয়ে আর কারবার খারাপ করতে চাই না। কেউ ফ্রিতে দিলে এই দুধ আমি নেব না, বুঝলি? তুমি দুধে পানি মেশাও না, বরং পানিতে দুধ মেশাও। তোমার মতো অসৎ লোক হাটে এলে সকলের বদনাম হবে যে। তুমি চলে যাও। আমার গরুর শরীরটা হয়তো ভালো নয়, তাই এমন দুধ দিচ্ছে। আপনি কিন্তু জলের দরে পেয়ে যাবেন। না 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 না, আমি তোমার কথায় আর ভুলছি না। আরে নীলামা, আয় মা, ওই বড় ড্রামে দুধগুলো ঢেলে দে। আজ কিন্তু দুধের দাম কেজিতে 5 টাকা বেশি। ঠিক আছে চাচা যান, এখানে পুরো 8 কেজি দুধ আছে। এই নাও তোমার টাকা। চলি চাচা যান। এমন দুধ আর কোথাও দেখিনি, যেমন ঘন তেমন মিষ্টি। সবাই যেন এই দুধের জন্য ওত পেতে বসে থাকে। রামু গোয়ালার একটুও দুধ বিক্রি হলো না। সে ভীষণ রেগে বাড়িতে ফিরলো। সামান্য একটু বিচুলি দিয়ে সে তার গরুকে খেতে দিল। তোকে আমি সারাদিন এত খাবার দিই, তুই ঠিক মতো আমাকে 1 বালতি দুধও দিতে পারিস না। অতটুকু দুধে কি করে আমার চলবে? আজ তো তোকে মেরেই ফেলবো। সে একটা লাঠি দিয়ে গরুটাকে অনেক মারা শুরু করলো। গরুটার চোখ দিয়ে এখন পানি পড়ছিল। কিছুতেই আমি ওদের সুখী থাকতে দেব না। আমার সামনে দুধ বিক্রি করে টাকা নিয়ে হনহন করে চলে আসে, ওদের আমি উচিত শিক্ষা দেব। কিন্তু কি করব? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। আজই আমি গরু বদল করে দেব, আর তারপর ওরা পাবে কম দুধ আর আমি পাবো বেশি দুধ। সেটা বাজারে বিক্রি করে বড়লোক হয়ে যাব আমি। রাতের অন্ধকারে রামু ওর গরুর সাথে ধবলিকে বদল করে দিল। পরের দিন সকালে নীলা ধবলি ভেবে
ওর গরুকে তাজা ঘাস খেতে দিল। অনেক দিন বাদে এমন তাজা ঘাস খেতে পেয়ে আমার গরু 2 বালতি দুধ দিল। হ্যাঁ রে ধবলি, আজ তোর কি হয়েছে বলতো? তোর চোখের কোণে এত জল জমে আছে কেন? কান নেড়ে আমার কথাও শুনছিস না? তোর কি কোথাও কষ্ট হচ্ছে ধবলি? আচ্ছা, আমি দুধ বিক্রি করে তোর জন্য ভুসি কিনে আনবো। এবার তো একটু খুশি হয়ে যা। ওদিকে অল্প খাবার খেয়ে আরো খাবারের জন্য ধবলি ডাকতে শুরু করলো। আর একবার যদি ডাকিস তোকে তো আমি মেরেই ফেলবো। এটা গরু নাকি দানব? খাই খাই করে সারাটা দিন। দে, আমাকে 2 বালতি দুধ দে। কিন্তু ধবলি রঘুকে এক ফোঁটাও দুধ দিল না। রঘু রেগে মেগে ধবলিকে অনেক মারলো। তারপর সে নীলাদের বাড়িতে গেল। নীলা তখন 2 বালতি দুধ হাতে নিয়ে তখনই বের হচ্ছিল। আরে কাকা, তুমি আজ হাটে যাবে না? আর বলিস না, আমার শরীরটা না একদম ভালো না। তুই যা মা, আমি যাব না। তোকে এটা বলতেই এলাম। আচ্ছা কাকা, সাবধানে থেকো। বদমাস গরু আমার ঘরে 1 বালতি দুধ দিতেই হাঁপিয়ে যায়, আর এখানে 2 বালতি দুধ দিয়েছে। না না, এই মেয়ে হয়তো জাদু জানে। এবার যা করবার আমাকেই করতে হবে। সেদিন রাতে ধবলিকে রঘু বিষ মেশানো খাবার খাইয়ে দিল আর নিজের গরুকে নিয়ে চলে গেল। কাকাতুয়া ছটফট করছিল। এই ভোরবেলায় নাচানাচি করা শুরু করেছিস কেন? কি হয়েছে কি তোর? ধবলির মতো তোর কি মতিভ্রম হলো নাকি? হায় হায় গো, এ কি সর্বনাশ হলো গো! হায় হায়, কোথায় যাব গো? বাবার গলার আওয়াজ। বাবা এমন করছে কেন? বাবা, ও বাবা! আমাদের যে সর্বনাশ হয়ে গেল রে মা। এবার সংসারটা কেমন করে যে চলবে? আমাদের ধবলি যে আর নাই। বাবা মেয়ের আর্তনাতে আকাশ বাতাস যেন ভারী হয়ে গেল। রঘুর অবশ্য খুব আনন্দ হচ্ছিল। কারোর পৌষ মাস, আবার কারোর সর্বনাশ। নীলা তার প্রিয় ধবলি গাইকে হারিয়ে একদম ভেঙে পড়লো। সে গেল খাবার পানি আনতে। সে পানি নিয়ে ফিরছিল, ঠিক তখনই একজন পাগল এলো, যার পরনে ছেঁড়া পোশাক আর চুলগুলো উস্কো খুস্কো। দে, আমাকে একটু পানি খেতে দে, তোর কপাল খুলবে। নাও, পানি পান করো। তোমাকে তো আগে এখানে দেখিনি। ইস, কি অবস্থা তোমার! আমার যদি সাধ্য থাকতো আমি তোমাকে নতুন একটা পোশাক দিতাম। হ্যাঁ, সোনার মেয়ে তুই, সোনার মতো মন। এ পাগল বামন খুশি হয়ে তাই তোকে সোনার গাই দিল উপহার। সাথে সাথে সোনালি এক গায়ে এসে হাজির হলো। বাহ, কি সুন্দর গরু! এমন গরু আমি আগে কখনো দেখিনি। যা, একে নিয়ে যা, সুখে দিন কাটা। অভাব দূর হবে তোর, সুখে ভুবন ভরবে। ধবলি চলে গেছে, এখন তুই এলি। তোর নাম দিলাম সোনালি। রঘু নীলাদের দুর্দশা দেখতে সে নিজেই চমকে গেল। আরে বাহ, এ তো সোনার গরু। এটা এদের ভাঙা গোয়ালে একদম মানাচ্ছে না। এটাকে যেমন করে হোক হাতাতে হবেই হবে। রাতে রঘু এলো গরু চুরি করতে। উফ, বাবারে, কি ঘুতো মারলো রে! চাচা, আপন প্রাণ বাঁচা। ওরে মেরে ফেললো রে। ওরা আমাকে দেখলে গ্রামের যে বিচার বসবে, সবাই আমাকে গরু চোর বলবে। না না, আমি এখন পালাই। বদমাস গরু, মরে গেলাম বাপরে। কোনো মতে রঘু সেখান থেকে পালালো। পরের দিন সকালে ঘটলো আরো এক অবাক করা কাণ্ড। গরুকে বিজুলি খাইয়ে নীলা দুধ সংগ্রহ করলো। রোদের আলোয় দুধের বালতি সোনার হয়ে চকচক করতে লাগলো। আরে বাহ, এটা তো সোনার মনে হচ্ছে। বিধাতা এতদিনে তবে মুখ ফুলে চাইলো। ঠিক বলেছে বাবা, এই যে খাঁটি সোনা। পাগলটা হয়তো বিধাতার দুধ হয়ে এসেছে। দেখি তো, এই বাটিতে একটু দুধ নিয়ে দেখি। নীলা যে পাত্রে দুধ রাখছিল সেটাই সোনায় পরিণত হচ্ছিল। এই যে চোখকে বিশ্বাসই করতে পারছি না। এত সোনা আমি জীবনেও আগে দেখিনি। এগুলো বরং বাজারে যাচাই করে বিক্রি করে আসি। নীলা সোনার পাত্র বিক্রি করে অনেক টাকা পেল। এরপর সোনালী গরু, কাকাতুয়া আর নিজের বাবাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করলো।
আজকের দিনে সবাই তার স্মার্টফোনের নিয়ে অনেক ব্যস্ত। এর আগে মহিলারা একে অপরের সাথে কথা বলে সময় কাটাতো, কিন্তু এখন এর আর কোনোই প্রয়োজন নেই। কারণ রিনার মতো মহিলারা তাদের দৈনন্দিন জীবনের সবকিছু ফেসবুকে আপলোড করে। রিনা তার বান্ধবী কমলার সাথে চ্যাট করছে। কাল তুই আমার ফেসবুক স্ট্যাটাস দেখেছিস? হ্যাঁ, কাল তো তুই চকলেট কেক বানিয়েছিলিস। কেকটা দেখতে দারুণ ছিল আর টেস্টও খুব ভালো ছিল। আমাকে ওই রেসিপিটা বল না। এভাবে তাদের কথাবার্তা অনলাইনেই চলতো। রিনার বাড়ির পাশেই 13 বছরের একটি মেয়ে ছিল। তার নাম মায়া। মায়া স্কুলে যেত আর তার বান্ধবীর সাথে দেখা করতে ওর বাড়িতে যেত। রিনা দিদি, তুমি জানো আমি আজ ডান্সে সিলেক্টেড হয়েছি। আরে বাহ, কিন্তু কোন ডান্সের জন্য? আমার প্রিয় বলিউড গান। তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ দিদি। ছোট মায়া আর বড় রিনা প্রায়ই একে অপরের সাথে কথা বলতো। রিনা অনেকবারই মায়ের সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করত। এই দেখ মায়া, আমাদের ফটোতে 5000 লাইক এসেছে। বাপ রে দিদি, তুমি তো দেখছি অনেক ফেমাস। হ্যাঁ, আমি তো ফেমাস। হঠাৎ করে মায়া ও তার মা রিনার বাড়িতে গেল। কি হয়েছে মায়া, তুই কাঁদছিস কেন? দিদি, আজ যখন আমি স্কুল থেকে ফিরছিলাম তখন বাইকে দুটো ছেলে আমার আশেপাশে ঘোরাঘুরি করছিল আর আমার ব্যাগ নিয়ে নিচে ফেলে দেয়। তারপর আমাকে দেখে ওরা উল্টো পাল্টা কথা বলতে লাগলো। তুই ওদের নামে কমপ্লেন করেছিস? আমি কমপ্লেন করেছি আর পুলিশ আঙ্কেলকেও ওদের গাড়ির নাম্বারটা দিয়েছি। আমার এক বন্ধু ওদের ফটো তুলে নিয়েছিল যখন ওরা আমাকে বিরক্ত করছিল। এটা তুই অনেক ভালো করেছিস, কিন্তু পুলিশ আঙ্কেল বলল ফটো দেখে ওদেরকে চিনতে পারা যাচ্ছে না। ওনারা তদন্ত শুরু করেছেন। আচ্ছা, আমি ওদেরকে খুঁজে বের করব। তুই আমাকে ফটোগুলো দেখ। রিনা মায়ার কাছ থেকে ফটোগুলো নিয়ে ফেসবুকে আপলোড করলো আর লিখে দিল ওরা খুব খারাপ ছেলে আর ওরা ছোট ছোট বাচ্চাদের অনেক বিরক্ত করে, আর যদি কেউ ওদের চিনে থাকে তাহলে রিনার সাথে যোগাযোগ করবে। রিনার এরকম পোস্ট দেখে অনেক কমেন্ট আসতে লাগলো আর কিছুক্ষণ পর রিনার ফোন বেজে উঠল। হ্যালো রিনা, তুই যাদের ফটো আপলোড করেছিস আমি তাদের চিনি। ওরা কারা? আমার বাড়ির পাশে একটা মুদিখানার দোকান আছে, ছেলেগুলো ওখানেই কাজ করে। আমি তো ওদের নাম জানি না, কিন্তু ওরা ওখানেই থাকে। তুই নাম্বারটা লিখে নে। রিনা অ্যাড্রেস লিখে নিল। রিনা মায়া ও তার মাকে নিয়ে থানায় গেল। স্যার, আমি ওই ছেলেগুলোর ঠিকানা পেয়ে গেছি, আপনি আমাদের সাথে চলুন। পুলিশ অফিসার তখনই ওদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। মায়া পুলিশ অফিসারকে নিয়ে অঞ্জুর বাড়িতে পৌঁছালো। অঞ্জু ওদেরকে মুদিখানার দোকানে নিয়ে গেল। দিদি, এরাই হলো ওই ছেলেগুলো তখনই পালাতে লাগলো, কিন্তু পুলিশ তখনই তাদেরকে ধরে নিল। ওদের পুলিশ জিপে বসানো হলো। থ্যাংক ইউ রিনা ম্যাডাম, আপনার কারণে এই কেসটি একদিনে সমাধান হয়ে গেল। থ্যাঙ্কস আমাকে নয়, ফেসবুককে বলা দরকার। ফেসবুক না থাকলে অঞ্জু এই ছেলেকে চিনতেই পারতো না আর এদেরকে ধরাও যেত না। হ্যাঁ, ইয়েস, আপনি প্রমাণ করলেন যে ফেসবুকে শুধু খারাপ কাজই হয় না, অনেক ভালো ভালো কাজ করারও থাকে। ফেসবুক একটা মানুষের সাহায্যও আসতে পারে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ দিদি। রিনা মায়াকে বুকে জড়িয়ে ধরলো আর এভাবে এই ইফটিজিং এর কেস ফেসবুকের মাধ্যমে সমাধান হয়ে গেল আর ওই ছেলেগুলোকে পুলিশ খুব ধোলাই দিল। আমার
আমাদেরকে ছেড়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন, আর কখনো করবো না এসব, আমরা আর কোনোদিন করবো না স্যার, ছেড়ে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন স্যার। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ফুলমতিয়া গ্রামে মাধবীলতা ও কনকলতা নামে দুই প্রতিবেশী বাস করত। তবে তাদের সম্পর্ক ছিল একেবারে সাপে নেউলে। সর্বদা এই দুই বুড়ির মধ্যে ঝগড়া লেগেই থাকতো। তাদের দুই বাড়ির মাঝে ছিল একটি ফুল গাছ। আসলে এই ফুল গাছটি ছিল কনকলতা দেবীর, কিন্তু মাধবীলতা কনকলতার গাছে সুন্দর সুন্দর ফুল দেখে মোটেও সহ্য করতে পারত না। সে আসলে কনকলতাকে খুব হিংসে করত। সেই জন্য মাধবীলতা রোজ ভোরবেলা কনকলতা ঘুম থেকে ওঠার আগে সব ফুলগুলো চুরি করে নিত। আর বেলা পার হয়ে ফুল তুলতে এসে গাছে একটা ফুল নেই দেখে তো কনকলতা খুব রেগে যায়। এই কি রে শয়তানি ফুলচোর বুড়ি, শিগগিরই তুই ঘর থেকে বেরিয়ে আয়। আমার গাছে সুন্দর ফুলগুলো দেখে তোর খুব হিংসে হচ্ছে তাই না? তাই সহ্য করতে না পেরে চুরি করে নিয়েছিস। এখন ফুল চুরি করে মুখ লুকিয়ে আছিস। এটা তোর একদিন নয়, এটা তোর প্রতিদিনের অভ্যাস। বেরিয়ে আয় বলছি, একদম ঘরে মুখ লুকিয়ে বসে থাকবি না। সাহস থাকে তো বাইরে বেরিয়ে আয়। এই একদম আমার সাথে গলাবাজি করতে আসবি না। তুই আমার সাহসের কথা বলছিস? হতচ্ছাড়ি বুড়ি একটা, আমার সাথে একদম লাগতে আসবি না বলে দিলাম। আমি তোর ফুল চুরি করেছি? আমি? মিছে কথা কম কম মাধবী, উপরে যে ভগবান বসে আছে না, ওই কিছুতেই তোকে ছেড়ে কথা বলবে না, বুঝেছিস? আমি মিথ্যে কথা বলছি নাকি তুই মিথ্যে কথা বলছিস? এই নিয়ে আমি 3 দিন দেখলাম তুই রোজ ভোরবেলা এসে আমার গাছের ফুলগুলো চুরি করিস। আর তুই ছাড়া এটা কারো কাজ নয়, কারণ তুই একমাত্র ভালো কারোই সহ্য করতে পারিস না। যেই দেখেছিস আমার কাছে সুন্দর সুন্দর ফুল ধরেছে, অমনি তোর চোখ লেগে গেছে তাই না? হতচ্ছাড়ি বুড়ি একটা। এই তুই নিজেকে এতটাও গুরুত্বপূর্ণ মনে করিস না। তোর পিছনে লাগতে তো আমার বয়েই গেছে। নেহা তুই আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করিস, তাই আমি শুধু উত্তরগুলো দেই। এই গ্রামে বেরিয়ে একবার জিজ্ঞেস কর না যে কে বেশি ভালো, তুই না আমি। এই চুপ কর, গায়ে মানে না আপনি মোড়ল। এই গ্রামে সবাই তোর স্বভাবের কথা জানে, আর আমি তো তোকে হাড়ে হাড়ে চিনি, তাই আমি নিচ্ছি তুই আমার গাছের ফুলগুলো চুরি করেছিস। দেখলি তো তুই নিজেই স্বীকার করলি। তোর কাজ সেরে তুই সারাদিন আমার পিছেই লেগে থাকিস। না হলে তুই বলতে পারিস যে তুই আমাকে হাড়ে হাড়ে চিনিস। কিন্তু দেখ আমি কত সরল মনের মানুষ, তাই আমি জানি না তোদের ঘরে কখন কি হয় আর না হয়। এই তুই চুপ কর তো, আমি আর মোটেও তোর সাথে কথা বলতে চাই না। তোর সাথে ঝগড়া করার সময় আমার নেই রে। আমার ঘরে অনেক কাজ পড়ে আছে, এখন যা তো এখান থেকে। আরে না সেটা নয়, আসল কথা বল না। আমি যখন যুক্তি দিয়ে কথা বলি তখন তুই তার সঙ্গে আর পেরে উঠিস না, তাই তখন তোর সেগুলো ঝগড়াই মনে হয়। যাই হোক, আমারও তোর সাথে এমন বক বক করার সময় নেই। তোর এসব প্যাঁচপ্যাঁচানি তোর নিজের কাছেই রাখ, বুঝলি? এই চললুম আমি।
আর এইদিকে কনকলতা মনে মনে ভাবে কিভাবে মাধবীলতাকে শায়েস্তা করা যায়। তাই সে অনেক ভেবে ফন্দি আঁটল। এবার সে মাধবীলতাকে হাতে নাতে ধরবে। তাই তার পরের দিন মাধবীলতা যেই কনকলতার কাছে ফুল চুরি করতে যায়, অমনি তার গায়ে একটা বড় জাল এসে পড়ে। আর সে কিছুতেই সে জাল থেকে বেরোতে পারছিল না। ও মা গো, মরে গেলাম গো, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে এই জাল থেকে বাঁচাও। দেখলি তো কেমন ভাবে তুই এই জালে ফেসে গেলি। আমাকে তুই সারাদিন ঝগড়ুটে বলিস, তাই না? আসলে দেখলি তো কে ফুলচর। ও কনক, বাঁচা বাঁচা না রে বোন আমাকে। আমি আর কোনোদিন তোর পিছনে লাগবো না। দয়া করে তুই আমাকে বাঁচা। মনে থাকবে তোর এই কথাটা। আর কোনোদিন আমার পিছনে লাগতে আসবি না, কথা দে। হ্যাঁ, আমি তোকে কথা দিলাম আমি আর কোনোদিন তোর পেছনে লাগবো না। এবার আমায় দয়া করে মুক্ত করে দে। এরপর কনকলতা মাধবীলতাকে মুক্ত করে দেয়। কি ভাবলি তুই আমি তোর কাছে ক্ষমা চাইছি বলে তোর এই অপমানটা আমি ভুলে যাব? না না, কখনো নয়। এই একবার হেরেছি তার মানে এই নয় যে তোর কাছে আমি বারবার হেরে যাব। দাঁড়া না, এর পরে তোর ব্যবস্থা আমি করব। এই কথা বলে মাধবীলতা তার বাড়িতে চলে যায়।